সিরাজউদ্দৌলা সংক্ষিপ্ত নাটক। সেখানে হচ্ছে নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা, রচয়িতা হচ্ছে সিকান্দার আবু জাফর। আর এই নাটক মূলত আসলে ইতিহাস ভিত্তিক এবং দেশপ্রেমমূলক একটা নাটক, এবং এখানে প্রধান চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা। এখানে পটভূমি ছিল হচ্ছে পলাশির যুদ্ধ ও তার পরিণতি, এবং এটা সংঘটিত হয় 1757 সালের 23 জুন। ঠিক আছে। সিরাজউদ্দৌলার গুণাবলী কি কি ছিল বলে, সেটা সাহসী ছিল, দেশপ্রেমিক, প্রজাবান্ধব ছিল। আর প্রধান প্রতিপক্ষ ছিল হচ্ছে ইংরেজ ও মির্জাফর। ঠিক আছে। ইংরেজরা এবং এই মির্জাফর মূলত আসলে ইংরেজদের সাথে হচ্ছে কি তোমার এরা একটা লিয়াজু করে, অর্থাৎ এদের মধ্যে একটা চুক্তি সংগঠিত হয়, এবং চুক্তির ফলে তারা চাচ্ছিল যে হচ্ছে সবাই সিরাজউদ্দৌলাকে হচ্ছে প্রতিহত করার জন্য। হ্যাঁ। এর এর মধ্যে বিশ্বাসঘাতক ছিল হচ্ছে মির্জাফর, ঘসিটি বেগম, রায়দুল্লভ, রাজবল্লভ, এরা আরো অনেকেই ছিল। হ্যাঁ। যুদ্ধের ফলাফল, সিরাজের পরাজয় হয় এবং ইংরেজদের শাসনের সূচনা ঘটে। মূল বার্তা হচ্ছে দেশপ্রেম, ঐক্য ও বিশ্বাসঘাতকতার কুফল। ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে এই নাটকটাতে মূলত 4টা অঙ্ক আছে, আর হচ্ছে 12টা দৃশ্য আছে। ওকে, তুমি ওই বইতে দেখবা যে 4টা অঙ্ক 12টা দৃশ্য আছে। এখানে প্রধান চরিত্র সমূহ, প্রধান চরিত্র ছিল হচ্ছে কি সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে কে ছিল বলে, বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব। তিনি তিনি একজন সাহসী, দেশপ্রেমিক কিন্তু ষড়যন্ত্রের শিকার একজন ব্যক্তি ছিলেন। লুৎফুন্নেসা ছিল হচ্ছে সিরাজের স্ত্রী, দৃঢ়চেতা ও আত্মসম্মান বোধ সম্পন্ন নারী। মির্জাফর ছিল হচ্ছে সেনাপতি, মানে হচ্ছে এখানে আসলে ওই সিরাজউদ্দৌলার নবাব পরিবারের আসলে হচ্ছে নবাবের প্রধান সেনাপতি ছিল আর কি। ক্ষমতার লোভে তিনি বিশ্বাসঘাতকতা করেন। ঘসিটি বেগম ছিল এখানে নবাব ফুপু লেখা আছে, কিন্তু এটা ফুপু হবে না, এটা হবে হচ্ছে নবাবের খালা, এবং ষড়যন্ত্রের অন্যতম নায়িকা। ঠিক আছে। উমিচাঁদ, জগৎ শেঠ, রায়দুল্লভ ইংরেজদের সাথে মিলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এটাই মূলত আসলে এই মীর জাফরের সাথেই এরা ছিল আর কি। হ্যাঁ। আচ্ছা। রাইসুল জোহালা, রাইসুল জোহালা ছিল নবাবের প্রধান গুপ্তচর, এবং তার প্রকৃত নাম ছিল হচ্ছে নারায়ণ সিং। ঠিক আছে। এরপরে উল্লেখযোগ্য সংলাপ যদি আমরা বলি, এই যে এখানে এখানে একটা কথা আছে যে হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা, এরকম একটা সংলাপ আছে। এটা আসলে এখানে ক্লাইভ লেখা আছে, আসলে এটা ক্লাইভ না, এটা ক্লেটন মেবি ছিল, এরকম আর কি। হ্যাঁ। আর ওই বাঙালি কাপুরুষ নয়, এটা বলছিল ওয়ালিহ খান। ওয়ালাহ খান আছে, কিন্তু ওয়ালিহ খান হবে এটা। প্রাণের ভয় আমি পালাইনি, এটা বলছিল হচ্ছে সিরাজ। আমি চিরকাল হাতির পিঠে চড়েছি, সেই আমি কি করে এক গাধার পিঠে চড়বো, এটা লুৎফুন্নেসা বলছিল, যেটা হচ্ছে নবাবের স্ত্রী ছিল আর কি। ঠিক আছে। আচ্ছা। এখান থেকে যদি শিক্ষণীয় দিক যদি কথা বলি, তো দেশপ্রেম, আত্মত্যাগ, বিশ্বাসঘাতকতার পরিণতি, ঐক্যের অভাবে কিভাবে জাতির পতন ঘটে, এই বিষয়গুলো মূলত আসলে এখানে শিক্ষণীয় দিক। ঠিক আছে। আচ্ছা। আহ দেখো, এখান থেকে সিরাজউদ্দৌলার এখানে যদি আমরা ইটাকে দেখি যে সিরাজউদ্দৌলা নাটকের কাহিনী সংক্ষেপ। ঠিক আছে। যে সংক্ষিপ্ত কাহিনী কি আছে না আছে সেটা সম্পর্কে আমরা একটু বলবো। এই কাহিনী জানা থাকলে হচ্ছে তুমি কি করতে পারবা, সৃজনশীল প্রশ্নের, যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে। তো দেখো, আগে প্রথমে জানতে হবে, আমরা বলছি কি এই নাটক যে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে আশ্রয় করেই সিরাজউদ্দৌলা নাটকের কাহিনী বৃত্ত অঙ্কিত হয়েছে। ঠিক আছে। আলোচ্য নাটকে কয়টি অঙ্ক রয়েছে বলে, 4টি অঙ্ক। দৃশ্য কয়টি? 12টি দৃশ্য আছে। বুঝতে পারছো? কয়টা অঙ্ক কয়টা দৃশ্য বলো তো? 4টি অঙ্ক 12টি দৃশ্য। ওকে। এই যে 8টি, হ্যাঁ, এর মধ্যে এই 12টা দৃশ্য, যে এর মধ্যে 8টি দৃশ্যে আছে স্বয়ং সিরাজ স্বয়ং উপস্থিত আছে। এই 12টা দৃশ্য, 12টা দৃশ্যের মধ্যে 8টাতেই স্বয়ং সিরাজ স্বয়ং উপস্থিত। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য, প্রত্যেকটাই কিন্তু তোমাকে জানতে হবে। নাটকে কাহিনী গতি পেয়েছে সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্যে দিয়ে। নাটকের আলোচ্য নাটকের সূচনা হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। ঠিক আছে। এই নাটকটা আসলে কোথায় মূলত শুরু হয়? শুরু হয় কি নাটকের প্রথম অঙ্ক। এখানে তুমি একটা বিষয় খেয়াল রাখবা, এটা হচ্ছে নাটকের প্রথম অঙ্ক। হ্যাঁ, প্রথম অঙ্ক, অঙ্ক হচ্ছে প্রথম, অঙ্ক হচ্ছে প্রথম, আর দৃশ্যও প্রথম। হ্যাঁ, প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। ঠিক আছে। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা যে বিষয়টা দেখতে পাই, সেইটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা করব করে। শিট, এখানে আবার আরেক ঝামেলা হলো।
যাই হোক, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা এটা জানে রাখো, এখন আমাদের হচ্ছে কি প্রথম অঙ্ক, নাটকের প্রথম অঙ্ক এবং প্রথম দৃশ্য শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে বর্ণিত হয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধ। কোথাকার যুদ্ধ বলতো? আমরা ওই যে প্রথমে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রথমে তারা হচ্ছে কি নবাব কি করে, যে ফোর্ট উইলিয়াম দুর্গকে আক্রমণ করে। তার মানে প্রথমেই এই নাটকের শুরুতেই হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধটাকে আসলে বর্ণনা করা হয়েছে, বুঝতে পারছো? ইংরেজদের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে প্রতিবিধান করতে গিয়ে নবাব সেনাবাহিনী নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন এবং দাপটের সাথে ইংরেজ বাহিনীকে পরাজিত করে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। মানে আমরা এখানে যে বিষয়টা জানলাম যে প্রথমেই ঘরে কি যুদ্ধ হয়, কি হয়, প্রথমে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধ কাদের সাথে হয়? যুদ্ধ হয় হচ্ছে তোমার হচ্ছে ইংরেজদের সাথে। ইংরেজদের সাথে প্রথমে ইংরেজ ক্ষমতা, মানে করো নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় এসেই মনে করো যে যুদ্ধ হয় হচ্ছে ইংরেজদের সাথে, এবং সেখানে কি করে যে এই নবাব সিরাজউদ্দৌলা তোমার হচ্ছে ইংরেজদেরকে পরাজিত করে। এবং এই যুদ্ধটা কোথায় হয় বলো? ফোর্ট উইলিয়াম দুর্গে। কোথায় হয় বলো তো? ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম যুদ্ধ হয়, এবং যুদ্ধেই কি করে যে নবাব সিরাজউদ্দৌলা ওই দুর্গকে আক্রমণ করে সে হচ্ছে ইংরেজ বাহিনীকে পরাজিত করে। ইংরেজ বাহিনীকে পরাজিত করে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেয়। এর মধ্য দিয়ে সমস্ত কলকাতা নগরীতে নবাবের আধিপত্য স্থাপিত হয়। মানে এই যে আমি তখন তো তোমাকে একটা ছবি দেখাইলাম, এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা যে এই ছবির হচ্ছে কি, এই ছবির ভিতরে তুমি দেখো যে হচ্ছে এই যে বাংলাদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এর মধ্যে এই যে উড়িষ্যার ভিতরে ছিল তোমার হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, ঠিক আছে? এই ফোর্ট উইলিয়াম দুর্গ মনে করো হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা আক্রমণ করে, এবং আক্রমণ করার পরে হচ্ছে কি ইংরেজদেরকে এখানে পরাজিত করে সে এই ফোর্ট উইলিয়াম দুর্গ এটা আক্রমণ করে সে নিজের করায়ত্তে নেয়। বুঝতে পারছি? শুনতেছো? বুঝছি বুঝছি। ওকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। এরপরে দেখো, নবাব কলকাতা নগরীর নাম দেন হচ্ছে কি আলীনগর। মানে ওই যে নবাব আলীবর্দী খান যেহেতু হচ্ছে আহ, ওই নবাব সিরাজউদ্দৌলার নানা, সেই নানার নাম অনুসারে এই কলকাতার নাম দেন হচ্ছে আলীনগর, এবং দেওয়ান নিযুক্ত করেন রাজা মানিক চাঁদকে। মানিক চাঁদকে কি করেন, ওই এলাকার দেওয়ান নিযুক্ত করেন। মূলত আসলে এই যে সেখানকার রাজা, মূলত আসলে সে ছিল হচ্ছে খাজনা টাজনা তুলবে এই টাইপের কাজকর্মে হচ্ছে এই দেওয়ান নিয়োগ নিয়োগ করেন হচ্ছে রাজা মানিক চাঁদকে। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে প্রথম দৃশ্যে, হ্যাঁ, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কি হয় যে আমরা প্রথমেই দেখি এই নাটক যদি তুমি দেখো তাহলে প্রথমেই আসবে হচ্ছে একটা যুদ্ধ দ্বারাই নাটকটা শুরু হয়েছে। সেখানে আমরা দেখতেছি কি যে ফোর্ট উইলিয়াম দুর্গে গেছে হচ্ছে, ফোর্ট উইলিয়াম দুর্গে মনে করো যে 1956 সালে, মূলত এটা 1956 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করা হচ্ছে ওই ইংরেজ শাসিত অঞ্চল ছিল সেটা, ইংরেজ শাসিত সেই অঞ্চলে আক্রমণ করা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, এবং নবাব সিরাজউদ্দৌলা কি করে যে ইংরেজদেরকে পরাজিত করে ফোর্ট উইলিয়াম দুর্গ দাপটের সাথে সেটা হচ্ছে কি করায়ত্ত করে নেয়, এবং সেখানে কি হয় ইংরেজরা পরাজিত হয়। বুঝতে পারছো? পরবর্তীতে সে কি করে যে সেই কলকাতাতে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, এবং সেখানে হচ্ছে কি এই কলকাতা নগরীর নাম দেন তার নানার নাম অনুসারে আলীনগর, এবং সেখানকার হচ্ছে কি দেওয়ান নিযুক্ত করেন, মানে ওই অঞ্চলের মূলত আসলে রাজা বা ওই অঞ্চলের হচ্ছে কি খাজনা টাজনা তুলবে এইরকম দেওয়ান নিযুক্ত করেন হচ্ছে রাজা মানিক চাঁদকে। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম দৃশ্য কিন্তু চলে গেল। হ্যাঁ, এরপর আসে দ্বিতীয় দৃশ্য, প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য আমরা দেখবো কি এই ঘটনাস্থল হচ্ছে কোথায় বলে কলকাতা থেকে 40 মাইল দূরে ফোর্ট উইলিয়াম জাহাজ। হ্যাঁ, যখন মনে করো যে এই যে ইংরেজদেরকে মনে করো যে ওই ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে কি করলো যে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ টুদ্ধ কইরা ওদেরকে ভাগায় দিল, তখন তারা কি করলো যে এই কলকাতার থেকে 40 কিলোমিটার দূরে, মনে করো যে এটা যদি কলকাতা হয় এখান থেকে 40 কিলোমিটার দূরে ফোর্ট উইলিয়াম জাহাজ। হ্যাঁ, এই জাহাজে গিয়ে তারা কি করলো যে হচ্ছে এই জাহাজে গিয়ে তারা মনে করো যে আশ্রয় নিল। হ্যাঁ, এবং এখানে বর্ণিত হয়েছে পরাজিত ইংরেজদের দুর্দশার চিত্র। তারা বিভিন্ন কলেরা টলেরা আক্রান্ত হয়ে মনে করো মরা দশা অবস্থা হয়ে যায়, যেটা তুমি হচ্ছে মূল কাহিনী পড়লে বা মূল নাটক পড়লে বুঝতে পারবা। নিজেদের মধ্যে কোলাহের চিত্র। তবে এখানে উমিচাঁদের ষড়যন্ত্রের সংবাদ পাওয়া যায়। হ্যাঁ, উমিচাঁদ কে ছিল? উমিচাঁদ ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার রাজ দরবারেরই কেউ একজন, ঠিক আছে? সে কি করে যে ওই ইংরেজদের সাথে, যে ইংরেজ বাহিনীকে সাহায্য করার জন্য মাদ্রাজ মাদ্রাজ থেকে 6টি জাহাজ আসে, তারও সংবাদ পাওয়া যায় এখানেই। হ্যাঁ, তাহলে কি দ্বিতীয় দৃশ্যে প্রথম অঙ্কটা কিন্তু প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা দ্বিতীয় দৃশ্যে কি দেখতে পাই যে
এখানে হচ্ছে উমিচাঁদ কি করে, মনে করো যে সিরাজউদ্দৌলার হাতে মারটার খায়া ওরা যখন মনে করো যে কলকাতার থেকে 40 কিলোমিটার দূরে ফোর্ট উইলিয়াম জাহাজে চলে গেল, জাহাজে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখলাম যে উমিচাঁদ গিয়ে ওদের সাথে একটা লিয়াজু গঠন করতে, ওদের সাথে হচ্ছে মিত্রতা স্থাপন করে চাচ্ছে যে হচ্ছে কি এই তোমার নবাবকে হচ্ছে পরাজিত করার জন্য, বুঝতে পারছো? এবং পরবর্তীতে কি করে, এই জায়গায় আমরা আরেকটা সংবাদ পাই, সেটা হচ্ছে কি ইংরেজ বাহিনীকে সাহায্য করার জন্য মাদ্রাজ থেকে কি হয় 6টা জাহাজ আসে, এবং এই সংবাদও আমরা কিন্তু এখানে পেয়ে থাকি। ওকে, তাহলে এই প্রথম অঙ্কের প্রথম এবং দ্বিতীয় দৃশ্য চলে গেল। প্রথম দৃশ্য যুদ্ধ, দ্বিতীয় দৃশ্য হচ্ছে তোমার যুদ্ধ থেকে পরাজিত হওয়ার পর তারা ওখানে গিয়ে কিরকম দুর্দশায় পতিত হয় সেই দৃশ্যটা। তৃতীয় দৃশ্য দেখো, সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় দৃশ্যের ঘটনাস্থল হচ্ছে ঘসিটি বেগমের আবাস। কোথায়? ঘসিটি বেগম কে বলতো? এর খালা, সিরাজের খালা। হ্যাঁ, সিরাজের খালা। আমরা আবাস মানে হচ্ছে কি, এটা তৃতীয় দৃশ্যে আমরা দেখতেছি যে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কে নবাব সিরাজউদ্দৌলার যে খালা ঘসিটি বেগম, সেই ঘসিটি বেগমের হচ্ছে বাড়িতে গিয়ে তারা হচ্ছে এটা হলো তৃতীয় দৃশ্য। এখানে একটা ঘটনা ঘটতেছে, সেই ঘটনাটা আমরা দেখব। ঘসিটি বেগম কি করে, ঘসিটি বেগম সিরাজকে সিংহাসন থেকে বিতাড়িত করে শওকত জংকে ক্ষমতায় বসাতে চান। ঠিক আছে, শওকত জংকে হচ্ছে কি ঘসিটি বেগম চাচ্ছিল কি যে সিরাজকে ক্ষমতায় থেকে সরায় দিয়ে তার যে হচ্ছে এটা খুব সম্ভবত হচ্ছে শওকত জং, আমি এক্সাক্ট বলতে পারতেছি না, তবে খুব সম্ভবত ঘসিটি বেগমের ছেলে হবে হয়তোবা, ওকে হচ্ছে ক্ষমতায় বসাতে চায়। হ্যাঁ, তো শওকত জং নামে মাত্র নবাব থাকবেন, কিন্তু মূল ক্ষমতা থাকবে ঘসিটি বেগমের হাতে। হ্যাঁ, কারণ মেয়েরা তো মনে করো নবাব হতে পারবে না, সেক্ষেত্রে সে চাচ্ছিল কি তার অনুগত কাউকে মনে করো নবাব বানায়, সে হচ্ছে মূলত আসলে সব ক্ষমতা তার হাতে নেওয়ার জন্য। হ্যাঁ, এটাই ঘসিটি বেগমের মূল উদ্দেশ্য। ঠিক আছে, এই উদ্দেশ্য হাসিল করতে ঘসিটি বেগম ষড়যন্ত্রে হাত মিলিয়েছেন ইংরেজদের সঙ্গে এবং দেশীয় আমত্ত এবং ব্যবসায়ীদের সঙ্গে। হ্যাঁ, সে চাইলো কি যে ঘসিটি বেগম মূলত আসলে চাচ্ছিল যে এই যে তোমার হচ্ছে শওকত জং, হ্যাঁ, এই যে শওকত জং, এই শওকত জংকে মূলত ক্ষমতায় বসাবো, নামমাত্র ক্ষমতায় বসায়, নামমাত্র ক্ষমতা প্রদান করে, কারণ মেয়েরা যেহেতু নবাব হতে পারবে না, সেক্ষেত্রে শওকত জংকে ক্ষমতায় বসায় সে মূলত আসলে শওকত জংয়ের সবকিছু নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এই উদ্দেশ্য হাসিল করার জন্যই সে মূলত আসলে কি ইংরেজদের সাথে হাত মিলাইলো এবং দেশের যারা ব্যবসায়ী ট্যাবসায়ী আছে তাদের সাথে হাত মিলায়। ঠিক আছে, এরা হলো এই যে দেশের অমাত্য এবং ব্যবসায়ী কারা, বলতেছে মির্জাফর, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ। ঠিক আছে, এই মির্জাফর মূলত আসলে ওই নবাব সিরাজউদ্দৌলার মনে করো সেনাপ্রধান আছিল আর কি। হ্যাঁ, যেমন বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান কে, ওয়াকারুজ্জামান, তো ওয়াকারুজ্জামানের মতো একজন ছিল। ঠিক আছে, এরকম নবাব সিরাজ রাইসুল জোহালার মাধ্যমে এই ষড়যন্ত্রের সংবাদ পান। এই রাইসুল জোহালা ছিল নবাবের খুব বিশ্বস্ত অনুচর, যে মনে করো গুপ্তচর আর কি। হ্যাঁ, সে সংবাদ টংবাদ আনায় দিত। ঠিক আছে, মূলত আসলে গোয়েন্দাদের মতো কাজ করত, এবং ঘসিটি বেগমকে মতিঝিলের মহল থেকে নিয়ে এসে নজরবন্দি করেন এবং নবাবের রাজপ্রাসাদে। ঠিক আছে, ঘসিটি বেগমকে ওই ভুলায় বেলায় নিয়ে এসে হচ্ছে নজরবন্দি করা হচ্ছে নবাবের রাজপ্রাসাদে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে প্রথম দৃশ্য, সরি প্রথম অঙ্ক শেষ। এই যে তিনটা অংশ দেখলাম আমরা। প্রথম অংশ দেখলাম আমরা হচ্ছে যুদ্ধ, এই যে প্রথম অংশে আমরা দেখলাম যুদ্ধ। দ্বিতীয় অংশে দেখলাম হচ্ছে যুদ্ধের থেকে পরাজিত হওয়ার পরে নবাবরা কোথায় চলে গেল, ফোর্ট উইলিয়াম জাহাজে গিয়ে সেখানে দুর্ভোগ টুর্ভোগ পোহাচ্ছে, সেই বিষয়গুলো দেখলাম। এবং এখানে আরেকটা সংবাদ দেখলাম যে হচ্ছে কি মাদ্রাজ থেকে 6টি জাহাজ আসে তাদেরকে সাহায্য করার জন্য, এবং উমিচাঁদ তাদেরকে ষড়যন্ত্রের আভাস এই জায়গায় পাওয়া যায়। তৃতীয় দৃশ্যে আমরা দেখলাম কি ঘসিটি বেগমের বাসা, এবং ঘসিটি বেগম কি কারণে নবাবের সাথে হচ্ছে মানে প্রতিহিংসামূলক আচরণ করতে হবে, নবাবকে ক্ষমতায় থেকে সরিয়ে দিয়ে শওকত জংকে ক্ষমতায় বসানোর জন্য যে ষড়যন্ত্রটা, এবং সেই অঞ্চলের যে বড় বড় ব্যবসায়ীদের সাথে যে লিয়াজু গঠন করতেছে, সেইটার উদ্দেশ্য কিন্তু আমরা প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে পাই। হ্যাঁ, এরপরে চলে আসা আমাদের হচ্ছে তাহলে প্রথম অঙ্ক শেষ। ঠিক আছে, এখন হচ্ছে দ্বিতীয় অঙ্ক। তাহলে প্রথম অঙ্কে আমরা দৃশ্য পাইলাম কয়টা? কয়টা পাইছি বলো তো? তিনটা দৃশ্য পাইছি। এখন আসা হচ্ছে দ্বিতীয় অঙ্ক, এখান থেকে হচ্ছে দ্বিতীয় অঙ্ক শুরু। ঠিক আছে, দ্বিতীয় অঙ্ক, আর দ্বিতীয় অঙ্কের এখান থেকে আবার কিন্তু হচ্ছে দৃশ্য প্রথম দ্বিতীয় এরকম দৃশ্য শুরু হবে। তাহলে সিরাজউদ্দৌলার দ্বিতীয় অঙ্কে রয়েছে 3টি দৃশ্য। কয়টা দৃশ্য? প্রথম অঙ্কে 3টা দৃশ্য, দ্বিতীয় অঙ্কেও 3টা দৃশ্য। ঠিক আছে, আচ্ছা, এগুলোর ঘটনাস্থল যথাক্রমে নবাবের রাজদরবার, মির্জাফরের আবাস এবং মির্জাফরের পুত্র মিরনের আবাস।
তাহলে আমরা পেলাম কি যে এই যে তিনটা দৃশ্য, এই তিনটা দৃশ্যের মধ্যে একটা পেলাম হচ্ছে নবাবের রাজদরবার। হ্যাঁ, আমরা ঘটনাক্রমে যাব যে প্রথমে যে ঘটনাটা ঘটবে, প্রথম দৃশ্যে ঘটনা ঘটবে নবাবের রাজদরবারে, দ্বিতীয় দৃশ্যের ঘটনা ঘটবে সেটা হচ্ছে মির্জাফরের আবাসে, এবং তৃতীয় দৃশ্য ঘটবে হচ্ছে মির্জাফরের পুত্র মিরনের আবাসে। ঠিক আছে, তাহলে মিরন কে বলো তো? মিরন কে? মিরর হইল কি মির্জাফরের পুত্র। হ্যাঁ, প্রথম দৃশ্যে নবাব তার আমাত্য, দেখো প্রথম দৃশ্যে কি করবে, নবাব তার আমাত্য তথা রাজবল্লভ সিরাজ মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লভ, অর্থাৎ হচ্ছে কি আমাত্য বলতে এখানে তার যে হচ্ছে সেনা গুল্লাকে বোঝাচ্ছে। ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলা সেনা কে কে? রাজবল্লভ মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লভ। ঠিক আছে, মানে যেমন ওই যে আমরা ইয়েতে দেখি তোমার কি কি বলা হয় যে ওই যে গোপাল ভাঁড় ইয়ের মধ্যে আমরা দেখি না যে নবাব কৃষ্ণচন্দ্রের, না সরি ইয়ের রাজা কৃষ্ণচন্দ্রের দপ্তরে অনেকেই থাকে। হ্যাঁ, বিজ্ঞানী টিজ্ঞানী আরো গোপাল ভাঁড় তার মন্ত্রী এগুলা থাকে, তাদের তাদের মতোই এরা আর কি, যে রাজবল্লভ মির্জাফর জগৎ শেঠ রায়দুল্লভ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাই কি, প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে এই যে চার পাঁচজন এদের সামনে কি করে, এক লবণ চাষির মাধ্যমে ইংরেজ অত্যাচারের নমুনা তুলে ধরেন এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইঙ্গিত করেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, এখানে দেখাবে যে একজন লবণ চাষি আসবেন এবং সে হচ্ছে কি ইংরেজরা এই লবণ চাষিকে কিভাবে অত্যাচার করতেছে সেই দৃশ্যটা এখানে আমরা দেখতে পাবো, এবং নবাবের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র চলতেছে সেই বিষয়টাও ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া যায়। নবাবের আমাত্যরা ধর্মের নামে, হ্যাঁ, নবাবের আমাত্যরা যারা হচ্ছে তোমার এই যে এরা আর কি, এই সৈন্য সেনাপতিরা ধর্মের নামে সাক্ষী এবং সৃষ্টিকর্তার নামে শপথ করে নবাবের আজ্ঞাবহে থাকবেন বলে প্রতিজ্ঞা করেন। হ্যাঁ, ওরা তখন বলে কি যে তোমার হচ্ছে এই যে মির্জাফর জগৎ শেঠরা, ওরা বলতেছে, ওরা নবাব সিরাজউদ্দৌলাকে হচ্ছে মানে তার সামনে কসম কাটে। হ্যাঁ, কসম করে যে হচ্ছে মাথায় হাত দিয়ে কসম করলাম বা এরকম কোন একটা কসম করে বসে, কসম করে বলে যে হচ্ছে কি আমরা সবসময় কি আল্লাহর নামে কসম করে বলতেছি যে আপনার আজ্ঞাবহ হয়ে থাকবো, আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক আছে, কিন্তু ইতিহাস সাক্ষী কি এরা সবাই ধর্মের নামে সৃষ্টিকর্তার নামে শপথ করেও নবাবের সাথে কিন্তু বেঈমানি করছে। বুঝতে পারছো? বলছিল কি যে আমরা তোমার আজ্ঞাবহ হয়ে থাকবো, কিন্তু তা থাকে নাই। নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে, তাহলে প্রথম দৃশ্য গেল, প্রথম দৃশ্যে আমরা ওই যে একজন লবণ চাষির মাধ্যমে হচ্ছে ষড়যন্ত্র দেখতে পাইলাম, না লবণ চাষির মাধ্যমে ইংরেজদের ষড়যন্ত্রের কথা শুনলাম, এবং ইংরেজরা কিভাবে তাদের উপর অত্যাচার করতে সেই বিষয়টা জানলাম। পরবর্তী দেশে তাদেরকে হচ্ছে কিভাবে ধর্মের নামে কিভাবে তারা হচ্ছে শপথ কাটে সেই দৃশ্যতে দেখলাম। নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে মিরনের আবাস, তৃতীয় দৃশ্য হচ্ছে মিরনের আবাস। এখানে বেঈমানের চূড়ান্ত রূপ দেখা যায়। এখানে মীর জাফর ও লর্ড ক্লাইভের উপস্থিতিতে দলিল স্বাক্ষর হয়। হ্যাঁ, এখানে কি হয় যে মীর জাফর এবং লর্ড ক্লাইভের উপস্থিত দলিল স্বাক্ষর হয়, নবাব পরাজিত হলে কে কি পাবে তা নিয়ে চুক্তি সম্পাদিত। দেখছো, এখানে দেখো এই বিষয়টা দেখো যে নবাবের সামনে কিন্তু হচ্ছে কি এই যে মীর জাফর জগৎ শেঠ এরা কিন্তু তোমার বলল যে হ্যাঁ আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু মিরনের বাড়িতে, যেটা মিরনের বাড়ি মানে কি এই মীর জাফরের ছেলের বাড়িতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটা হচ্ছে মীর জাফর ও লর্ড ক্লাইভের মধ্যে। লর্ড ক্লাইভের হচ্ছে ইংরেজ পক্ষের একজন, এবং মীর জাফরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় যে মীর জাফর স্বাক্ষর করে এটা বলে যে যদি তুমি হচ্ছে মানে লর্ড ক্লাইভের সাথে চুক্তি হয় এটা যে যদি আমি হচ্ছে কি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করায় দিতে পারি তাহলে তুমি আমাকে কি দেবা। তখন সে কোন কোন রাজ্য কে পাবে না পাবে বা কাকে রাজা বানাবে এই বিষয় সম্পর্কে তাদের মধ্যে হচ্ছে কি চুক্তি হয়। এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে হচ্ছে জগৎ শেঠ, রাজবল্লভ, মীর জাফর, ওয়াটস, ক্লাইভ। ঠিক আছে, তা এই এখানেই বাংলার নবাব এবং বাংলার 200 বছরের ভাগ্যলিপি চূড়ান্ত হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই 200 বছর যে মনে করো যে আসলে ইংরেজরা শাসন করবে এই অঞ্চল, সেই বিষয়টা কিন্তু এখানেই মূলত আসলে ডিসিশন নেওয়া হয়। হ্যাঁ, এখন আসা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক চলে গেল, এখন আসে তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্কের দৃশ্য আছে 4টা। কয়টা বলো তো? 4টে। এই 4টি দৃশ্যের ঘটনাস্থল যথাক্রমে লুৎফুন্নেসার কক্ষ, পলাশীর প্রান্তরে, নবাবের শিবির এবং পলাশীর যুদ্ধক্ষেত্র ও মুর্শিদাবাদের নবাবের রাজদরবার। হ্যাঁ, প্রথম দৃশ্যে ঘসিটি বেগম উষ্মা ও ষড়যন্ত্র, হ্যাঁ, যে রাগ এবং তার ষড়যন্ত্র প্রকাশ পাবে। নবাবের ব্যক্তিগত জীবনের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে নবাবের যে একটা বউ ছিল,
নবাবের বইয়ের নাম কি ছিল বলো তো? নবাবের বইয়ের নাম কি যে ওই যে লুৎফুন্নেসা, লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা নাকি নেসা? হ্যাঁ, লুৎফুন্নেসা। ঠিক আছে, অর্থাৎ নবাবের যে বউ আছিল সেই বিষয়টাও এখানে বুঝতে পারা যায়, এবং এখানে দেখা যায় যে হচ্ছে কি ঘসিডি বেগম কিভাবে শত্রুতা করতে সেই বিষয়টাও কিন্তু দেখা যায়। এখানেই ইংরেজদের বিদ্রোহের এবং ইংরেজদের বিরুদ্ধে নবাবের যুদ্ধ ঘোষণার খবর পাওয়া যায়। ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে, ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে নবাব যে যুদ্ধ ঘোষণা করে সেই বিষয়টা কিন্তু এখানে ফুটে উঠছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় দৃশ্যে, তাহলে প্রথম দৃশ্যে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখলাম কি যে ঘসিডি বেগমের ষড়যন্ত্র, নবাবের ব্যক্তিগত পরিচয় এবং ইংরেজদের বিরুদ্ধে নবাব যে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করলো সেই বিষয়টা কিন্তু পাই। এরপরে আসো দ্বিতীয় দৃশ্যে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে দ্বিতীয় দৃশ্য শুরু। তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, ঘটনাস্থল পলাশীর প্রান্তরে নবাবের শিবির। এখানে নবাবের শক্তি ও সংকটের সংবাদ পাওয়া যায়। হ্যাঁ, যে যুদ্ধক্ষেত্রে যাই বলতেছে যে নবাবের শক্তি এবং সংকট আছে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু নাই। নবাবের যতটুকু সৈন্য টন্য ছিল তারা যদি চাইতো তাহলে কিন্তু হচ্ছে কি ইংরেজরা পরাজয় বরণ করতো, কিন্তু তা করে নাই। নবাব সিরাজ নিশ্চিত হন যে মীর জাফরের নেতৃত্বাধীন বাহিনী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। দেখছো, যুদ্ধে যাওয়ার পরে নবাব যখন মনে করো যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তখনও কিছু বলে নাই। যখন মনে করো যে হচ্ছে ইয়েতে গেল, যাওয়ার পরে বলতেছে যে না আমরা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবো না। ঠিক আছে, তখন তাহলে কি একটা অবস্থা দেখো। নবাবের আশঙ্কায় শেষ পর্যন্ত সত্য হয়। মোহনলাল, মীর মদন ছাপড়ে প্রাণ দিয়ে যুদ্ধ করলেও পলাশীর প্রান্তরে জয়লাভ করতে পারেনি। হ্যাঁ, নবাবের পক্ষে শুধু কাজ করছে কারা? মোহনলাল, মীর মদন আর ছাপড়ে। হ্যাঁ, এরা হচ্ছে কি নবাবের পক্ষে কাজ করে তোমার মূলত আসলে ইংরেজদের পরাজিত করার চেষ্টা করছে, কিন্তু যেখানে মূল সেনাপতি তোমার হচ্ছে মির্জাফর, ও যুদ্ধ টুদ্ধ না করে চুপচাপ দাঁড়ায় আছে, তাহলে তো ওখানে শুধু এরা তিনজন যুদ্ধ করে ইংরেজদের সাথে পারবে না, কারণ ইংরেজদের অনেক আধুনিক অস্ত্র শস্ত্র ছিল। ঠিক আছে, নবাব দ্রুত মুর্শিদাবাদে ফিরে আসেন। তখন নবাব পরাজয় মেনে নিয়ে কোথায় চলে আসে? মুর্শিদাবাদে ফেরত আসে। উদ্দেশ্য নতুন সেনাবাহিনী করে বাংলার স্বাধীনতা রক্ষা করা, কিন্তু নবাব ব্যর্থ হন এবং রাজদরবার ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বুঝতে পারছো? এরকম। হ্যাঁ। এরপরে দেখো, এরপরে আসতেছে হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অঙ্ক রয়েছে দুইটি দৃশ্য। এখন কিন্তু আমরা অঙ্ক তৃতীয়টাও চলে গেলাম, এখন হচ্ছে চতুর্থ অঙ্কে। এখানে কয়টা দৃশ্য আছে? দুইটা দৃশ্য। ঘটনাস্থল যথাক্রমে কোথায়? মীর জাফরের রাজদরবার। এখানে হচ্ছে মীর জাফরের রাজদরবার একটা ঘটনাস্থল, ও জাফরাগঞ্জের কয়েকখানা। হ্যাঁ, প্রথম দৃশ্যে এর মধ্যে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে মীর জাফর সিংহাসনে অভিষিক্ত হওয়ার সংবাদ পাওয়া যায়, এবং এখানে সংবাদ আসে মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গলায় নবাব সিরাজ বন্দী হয়েছে। ঠিক আছে, এই যে চতুর্থ দৃশ্যে প্রথম, কারণ নবাব যখন মনে করো যে ওখানে মুর্শিদাবাদ ইয়ের থেকে ওই পলাশীর প্রান্ত থেকে পালায় এসে মুর্শিদাবাদে চলে আসে, তখন যে ঘটনাটা হয়, তখন মনে করো যে এই মনে করো প্রথম তৃতীয় অঙ্ক শেষ হয়ে যায়, চতুর্থ অঙ্কে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে ওখানে এই মুর্শিদাবাদে ফেরত আসার পরে প্রথম দৃশ্যে মীর জাফরের সিংহাসনে অভিষিক্ত হওয়ার সংবাদ পাওয়া যায়। যে আসে দেখতেছে কি যে ওখানে তো মনে করো যে নবাব, মনে করো সিরাজ, মনে করো শেখ হাসিনা যেরকম পালায় গেল, তখন কি হলো যে এরা গিয়ে হচ্ছে তোমার পালায় যাওয়ার পরে তোমার হচ্ছে আমাদের ডক্টর ইউনূসকে এসে ক্ষমতায় বসাইলো, সেরকম একটা ব্যাপার যে মির্জা ইয়ের নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজয় হয় তখন নবাব পালায় চলে আসে হচ্ছে মুর্শিদাবাদে, আর তখনই ওই ইয়েতে গিয়ে যে তোমার সিংহাসনে বসে হচ্ছে মীর জাফর। ঠিক আছে, এবং এখানে সংবাদ আসে মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গলায় নবাব সিরাজ বন্দী হয়েছেন। দেখছো যে এই মীর জাফরের সহযোগী যে ছিল সে হচ্ছে মীর কাসেম। এই মীর কাসেম কি করে যে হচ্ছে সিরাজকে বন্দী করে ফেলায়, সেটা হচ্ছে ভগবান গলায়। ঠিক আছে, দ্বিতীয় দৃশ্যে এর প্রথম দৃশ্য চলে গেল, এরপর দ্বিতীয় দৃশ্যে জাফরাগঞ্জের কয়েকখানায় দেখা যায় মিরনের নির্দেশে কৃতজ্ঞ মোহাম্মদ বেগ নবাব সিরাজকে হত্যা করছে। হ্যাঁ, মোহাম্মদ বেগ, এটা কিন্তু কোশ্চেন আসে যে হচ্ছে নবাব সিরাজকে কে হত্যা করেন? হ্যাঁ, কৃতজ্ঞ মানে হচ্ছে কি উপকারীর উপকার যে স্বীকার না করে, উপকারীর অপকার করে যে, সে হচ্ছে কৃতজ্ঞ। ঠিক আছে, তাহলে এখানে মিরনের নির্দেশে, মিরন কে ছিল বলো তো? মিরন লোকে, মিরন কে বলো? মিরন হইল গিয়ে মীর জাফরের ছেলে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে কি ঘটনা ঘটলো দেখো।
জাস্ট একটু চিন্তা করো যে হচ্ছে নবাব যখন মনে করো যে পলাশির প্রান্ত থেকে পলায় আসলো, কোথায় চলে গেল, যে মুর্শিদাবাদে চলে গেল। মুর্শিদাবাদে চলে আসার পরে সেখানে কি হলো, যে মীর জাফর গিয়ে আবার সিংহাসনে বসলো, এবং ওই মীর জাফরের সহযোগী ছিল হচ্ছে মীর কাসেম। মীর কাসেমকে কি করলো, মীর কাসেমকে হচ্ছে মীর কাসেম এই মীর জাফরের মনে করো নেতৃত্বেই মীর কাসেম হচ্ছে কি নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে ফেলাইলো। এবং দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি জাফরাগঞ্জের কয়েতখানা, যেখানে হচ্ছে কাকে নিয়ে আসা হয়েছিল, এই নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে আসা হলো। এবং সেখানে মিরনের নির্দেশে, মিরন হচ্ছে মীর জাফরের ছেলে, মিরনের নির্দেশে আহ, এই কৃতঘ্ন কৃতঘ্ন বলতেছে যে একটা সময় মনে করো যে হচ্ছে কি, যে নওয়াব সিরাজউদ্দৌলা হয়তো বা মোহাম্মদ বেগকে তোমার হচ্ছে অনেক হেল্প করছে, কিন্তু সে কি করলো, যে নওয়াব সিরাজউদ্দৌলাকে এই মিরনের নির্দেশেই হত্যা করলো। বুঝতে পারছো, মানে তোমাকে কেউ একজন উপকার করছে, কিন্তু তুমি কি তার উপকার স্বীকার না করে বরং তার কি অপকার করার চেষ্টা করলে। এর মধ্যে দিয়েই বাংলার শেষ স্বাধীন নবাবের জীবনের ইতি ঘটে, এবং বাংলার বিধিলিপিতে 200 বছরের গোলামি লেখা হয়ে যায়। ঠিক আছে, এর মাধ্যমেই কি করে, যে এই যে নবাব শাসন যখন শেষ হয়ে যায়, তখনই হচ্ছে কি, যে বাংলার যে হচ্ছে নবাবী শাসন, মুসলিমদের যে শাসন, সেই শাসনটার কি হয়, স্তিমিত মানে সমাপ্তি ঘটে, এবং ইংরেজরাই বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করা শুরু করে দেয়। নবাবের আর্তনাদ এবং মোহাম্মদী বেগের পাশবিক উল্লাসের মধ্যে দিয়ে নাটকের পরিসমাপ্তি ঘটে। ঠিক আছে, নবাব মনে করো যে হচ্ছে মারা যেতে থাকে, আর মোহাম্মদী বেগ সে কি করে, যে সে হচ্ছে পাশবিক উল্লাস করতে থাকে। ঠিক আছে, উল্লেখিত কাহিনীবৃত্তকে অপর পৃষ্ঠায় ছকের এক নজরে দেখানো থাকে। এখানে নিচে একটা ছক আমরা করছি, এই ছকের মধ্যে তুমি হচ্ছে সবগুলো বিষয় দেখতে পাবে। দেখো, এই দেখো, প্রথমে হচ্ছে অঙ্ক, দৃশ্য। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, চতুর্থ দৃশ্য। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কে আমরা তিনটা দৃশ্য দেখি। তিনটা দৃশ্যের মধ্যে প্রথম দৃশ্য হচ্ছে 1756 সালে 19শে জুন, সেটা ফোর্ট উইলিয়াম দুর্গে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় দৃশ্য আমরা কোথায় দেখি, ফোর্ট উইলিয়াম, এটা ফোর্ট উইলিয়াম জাহাজ, এখানে জাহাজটা লেখা হয়নি, হচ্ছে কি সময়টা হচ্ছে 1756 সাল 3রা জুলাই, এই তারিখগুলোও কিন্তু আসে। হ্যাঁ, তৃতীয় দৃশ্য হচ্ছে 1756 সাল 10ই অক্টোবর। ও, এটা এটা দ্বিতীয় দৃশ্য হচ্ছে কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ, এখানে আসছে অবশ্য। আর তৃতীয় দৃশ্য হচ্ছে ঘসিটি বেগমের বাড়ি। আর চতুর্থ দৃশ্য নাই, এখানে চতুর্থ দৃশ্য নাই। ঠিক আছে, এরপরেরটা দেখো, দ্বিতীয় অঙ্কে আমরা দেখে, এই এই শখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যদি তুমি জানো, তাহলে হচ্ছে তুমি সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা। কেমন, দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাই যে প্রথম দৃশ্য, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে 1757 সালের 10ই মার্চ, স্থান নবাবের রাজদরবার। আর দ্বিতীয় দৃশ্য আমরা 1757 সাল 19শে মে, এটা হচ্ছে তোমার মীর জাফরের আবাস। আর তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই 1757 সালের 9 জুন, মিরনের আবাস। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আর চতুর্থ দৃশ্য নাই। ঠিক আছে, আর তৃতীয় অঙ্কে, তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য আছে, যেমন হচ্ছে 1757 সাল থেকে 10ই জুন, হ্যাঁ, থেকে 21 জুনের মধ্যে যে কোনো একটা সময়। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে লুৎফুন্নেসার কক্ষ। দ্বিতীয় দৃশ্য হচ্ছে সময় 1757 সালে 22শে জুন, পলাশীতে সিরাজের শিবির। আর 1757 সালের 23শে জুন, এটা হলো তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য, পলাশীর যুদ্ধক্ষেত্র। এগুলো তুমি জাস্ট পড়লেই বুঝতে পারবা। হ্যাঁ, এখানে কোনটা কি হচ্ছে আচ্ছা। না হচ্ছে। চতুর্থ দৃশ্যে হচ্ছে 2টা অঙ্ক রয়েছে, একটা হচ্ছে সময় 1757 সাল থেকে 19 জুন, মীর জাফরের দরবার। আর দ্বিতীয়টা 1757 সাল থেকে 2রা জুলাই, মীর জাফরের জাফরাগঞ্জের কয়েকখানা। এখানেই মূলত আসলে কি করা হয়, যে মিরাজকে হত্যা করা হয়। বুঝতে পারছো, এটা মূলত এতটুকুই হচ্ছে আমাদের মূল আলোচনা।